প্লিজ তাড়াতাড়ি করুন, ব্যথা পাচ্ছি। আমি আর ব্যথা সহ্য করতে না পেরে কান্না করিয়ে দিলাম। আর উনি ওনার ইচ্ছে মতো আমাকে ভোগ করতেই লাগলো। আর করবেই না কেন, তিনি তো টাকা দিয়ে আমাকে কিনে নিছে 2 ঘন্টার জন্য। আরও কিছুক্ষণ তিনি আমাকে ভোগ করার পর আমার শরীরের ওপর ওনার শরীর এলিয়ে দিলেন, দিয়ে আমার ঠোঁট জোড়া নিজের ঠোঁট দিয়ে আঁকড়ে ধরলো আর আমার ঠোঁট জোড়া চুষতে লাগলেন। আমি কিছু উপায় না পেয়ে তার সাথে রেসপন্স দিতে লাগলাম, কারণ আমি এখন তার কাছে টাকায় বিক্রি হয়ে আছি। আর হাত দিয়ে তিনি আমার সারা শরীর স্লাইড করতে লাগলেন। আমার খুব বিরক্ত লাগতেছিল, কিন্তু কিছু করার নেই, মুখ বুজে সব সহ্য করে নিতে হচ্ছে। আজ প্রথমবার যৌন মিলন করতাছি শুধু টাকার জন্য। জীবনে কখনো ভাবতে পারিনি টাকার জন্য নিজ ইচ্ছায় নিজের সব থেকে মূল্যবান জিনিসটা বিক্রি করে দিলাম আমি। প্লিজ, এখন আপনার দেওয়ার সময়, আমি আপনাকে দিয়ে দিয়েছি, এখন আমাকে ছেড়ে দিন আর আমার টাকাটা দিয়ে দিন। উনি, আর 5 মিনিট সময় দাও, আমি তোমাকে কিছু বকশিশ দিয়ে দিব। আমি, না প্লিজ, আমার ভাইয়াকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, না হলে আমার ভাইয়া বাঁচবে না। এই 5 মিনিটের মূল্য আমার কাছে অনেক আছে, প্লিজ এরকম কিছু করবেন না, আমাকে যেতে দিন। উনি, উফ, এই নাও তোমার টাকা। উনি 10,000 টাকা আমাকে দিয়ে দিলে, কারণ আগে থেকে আলাপ করে নিয়েছিলাম আমাকে 2 ঘন্টা ওনার সাথে সময় কাটালেই আমাকে 10,000 টাকা দিবে। আমি ওনার রুমে বাথরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, মুখে পানি দিয়ে হাত মুখ ধুয়ে পরিষ্কার করে নিলাম, জামা কাপড় পরে ওড়নাটা ভালোভাবে গলায় দিয়ে পেঁচিয়ে মাথায় ঘুমটাটা দিলাম, যাতে কেউ বুঝতে না পারে, কারণ উনি অনেক জায়গায় কামড় বসিয়ে দিয়েছেন, সেগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আমি বাথরুম থেকে বেরিয়ে এসে দেখি উনি সব কিছু পরে রেডি হয়ে আসে, হয়তো কোথাও যাবে। আমি, আচ্ছা আমি তাহলে আসি, ভালো থাকবেন। অনেক কষ্টে কথাটা বললাম। টাকা যার জন্য নিজের সব থেকে মূল্যবান, নারীদের সব থেকে মূল্যবান জিনিসটা বিক্রি করতে হয় এ টাকার জন্য। উনি এই যে শুনেন, আমি প্লিজ যা বলবেন একটু তাড়াতাড়ি বলেন, আমাকে যেতে হবে, নয়তো আমার ভাইয়াটাকে আমি বাঁচাতে পারবো না। উনি এত রাতে একা, আপনি এত সুন্দর একটা মেয়ে, একা রাস্তা দিয়ে গেলে তো এলাকার বাজে ছেলেদের খপ্পরে পড়তে পারে। তাই বলি কি আপনি আমার সাথে আসুন, আমি আমার গাড়ি করে আপনাকে নামিয়ে দিয়ে আসতেছি। আমি থাক লাগবে না, আমি একাই চলে যেতে পারবো। কিন্তু মনে মনে ঠিকই ভয় হচ্ছে, বলা তো যায় না। এ রাতবেলা কোথাও কোনো বের হয়নি, তাই বাজে ছেলেদের খপ্পরে কোনোদিন পড়িনি। আজকে যদি পড়ি আর আমার ইজ্জতের সাথে সাথে যদি আমার টাকাটাও নিয়ে নেয়, তাহলে আমার এই টাকাটাও দিতে পারবো না বাড়ি। উনি, আরে বুঝতেছেন না কেন, এই এলাকায় বাজে ছেলে পেলে অভাব নেই, তাই আপনাকে অফার করলাম, যদি ইচ্ছে হয় তো আসেন, নয়তো চলে যেতে পারেন। আমি আর কোনো কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম, কারণ এনাকে আর ভয় পেয়ে লাভ কি, আমার সব কিছু তো নিয়েই নিয়েছে, তাই এনার সাথে যাওয়াই উত্তম হবে। নয়তো রাস্তায় ভালো ছেলেদের খপ্পরে পড়লে আত্মহত্যা করা ছাড়া আর কিছুই করতে পারবো না আমি। তারপর আমার সাথে ওনার গাড়িতে উঠে পড়লাম। চুপচাপ ফাঁকা রাস্তা দিয়ে গাড়ি চলেছে, দুজনের মুখে কোনো রকম কথাবার্তা নেই, কিন্তু আমার খুব টেনশন হচ্ছে। আমি আমার ভাইটাকে বাঁচাতে পারবো তো, নাকি আমি ব্যর্থ হব? না না, এসব আমি কি ভাবছি, আমার ভাইয়া ঠিক হয়ে যাবে, আমি এসব ভাবছি। হঠাৎ করে উনি আমাকে কিছু জিজ্ঞেস করলেন। উনি, আচ্ছা আমাকে কি বলা যায় যে আপনার ভাইয়ের কি হয়েছে? আমি, লিভারের সমস্যা হয়েছে, অপারেশন করাতে হবে। উনি মাত্র 10,000 টাকা অপারেশন করাবেন, আপনি কিভাবে? আমি মায়ের কিছু স্বর্ণের জিনিসপত্র ছিল, সেগুলো বিক্রি করে দিয়েছি, তাতে কিছু টাকা হয়েছে। 10,000 টাকা কম ছিল, কেউ ধার দিতে চায় নাই, কারণ আমার বাবা নেই, যে ইনকাম করে তাদের ভারত পরিশোধ করে দিবে। আমি এত করে সবাইকে বললাম যে আমি জব করি, আপনাদের টাকা দিয়ে দেব 1 মাসের ভিতরে, কিন্তু কেউ রাজি হলো না। অনেক কান্নাকাটি করেছি এবং তাদের হাতে পায়ে ধরেছি, তাও তারা রাজি হয়নি। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে আর কিছু বলতে পারলাম না, কান্না করে দিলাম। উনি, সি, আমি এটা কি করে করলাম? আমি এত বড় মানুষ হলাম কি করে? একটা নিরীহ মেয়ের ইজ্জত নিয়ে নিলাম, তাও আবার টাকার বিনিময়ে। যদি একটা বার্তা জীবনের কাহিনী শুনতে চাইতাম, তাহলে হয়তো আমি তার সাথে এরকম কিছুই করতাম না। আর আমিও এর আগে কোনো মেয়ে কেমনভাবে শুয়ে দেখিনি। উনি, প্লিজ কান্না করবেন না, আপনি যদি এরকম ভাবে ভেঙে পড়েন তাহলে আপনার ভাইয়ের পাশে থাকবে কে?
তাও আমি কান্না আটকাতে পারতেছি না, কান্না করেই যাচ্ছি। কেন জানি আজকে কান্না করতে খুব ভালো লাগতেছে। উনি, আপনার দেওয়া ঠিকানা মতো চলে এসেছি। এখন কোন দিকে যাব? আমি সামনে গিয়ে ডানে একটা গুলি পাবেন, সে গুলির সামনে আমাকে নামিয়ে দিন। তারপর দুজনের মাঝে আবার নীরবতা। উনি আমায় এসে গেছে। এটাই কি আপনার সেই গলি? হ্যাঁ, আমি এখানেই আমার বাসা। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এরকম উপকার করার জন্য। উনি, আচ্ছা আপনি আপনার ভাইকে কোন হসপিটালে ভর্তি করেছেন? আমি, কুড়িগ্রাম সেবা ক্লিনিক। উনি, আচ্ছা আপনার ভাইয়ের নামটা বলেন প্লিজ। কেন বলুন তো, আপনি আমার বিষয়ে তো জানতে চাচ্ছেন। উনি, আরে বলুন না, এমনি শুনলাম আর কি। আপনার ভাইয়ের, আমি মাসুদ রানা। উনি, আচ্ছা আপনার বাসায় যান। আমি আমার বাসায় চলে যাচ্ছি, একটু ইম্পর্টেন্ট কাজ আছে, তো না হয় আপনার বাসা অবধি পৌঁছে দিয়ে আসলাম। আমি, আরে লাগবে না, এই তো সামনেই আমার বাসা। আচ্ছা ঠিক আছে ভাই। তারপর উনি গাড়ি ঘুরিয়ে চলে গেলে আর আমি বাসার ভিতরে প্রবেশ করলাম। বাসার ভেতরে প্রবেশ করেই দেখি মা খাবার টেবিলে বসে আছে, হয়তো আমার জন্য অপেক্ষা করতেছে। আমি, মামা তুমি এখনো ঘুমাওনি? এভাবে বসে আছো কেন? মা, তোকে ছাড়া কখনো কি আমার খাবার গলা দিয়ে নামে? আমি, উফ মা, তুমি অসুস্থ শরীর নিয়ে এখনো বসে থাকার কি আছে? মা, অনেক হয়েছে রাত, এখানে এখন চুপচাপ আই খেয়ে নে। তারপর মায়ের সাথে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষে মা, কিরে মা, টাকার জোগাড় করতে পেরেছিস? আমি, হ্যাঁ মা, এই যে নাও টাকা। কালকে সকালে হসপিটালে ডাক্তারকে জমা দিয়ে আমার ভাইয়ের অপারেশনটা করিয়েই নেব। একটু মুচকি হাসি দিয়ে আমার সাথে কথাটা বললাম। মালুদের সত্যটা জানার পর তাহলে আমার কখনোই মেনে নেবে না। মা, তোর বাপ নেই তাই তোকে এত কষ্ট করতে হচ্ছে, দিন নেই রাত নেই। কথাটা বলেই বা কান্না করতে লাগলো। আমি, মা প্লিজ কান্না করো না এভাবে, তুমি তো জানো তোমার চোখের পানি আমার সহ্য হয় না। মা, আচ্ছা এখন খেয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে আর অনেক খাটাখাটনি করছো। আজকে তোর বৌদি অনেক ধকল গেছে, এখন তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়, রেস্ট নে, কালকে সকালে আবার হসপিটালে যেতে হবে। আমি, মা তুমি আমার বেশি রাত না জেগে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কালকে সকালে একটু কাজ করতেই হবে। তারপর আমি মাকে মায়ের রুমে দিয়ে এসে আমার রুমে আসলাম। এসে গলা থেকে ওড়নাটা সরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখি অনেক জায়গায় দাগ হয়ে আছে, আর সেই স্পর্শগুলো মনে পড়তেই ঢুকরে কাঁদতেই করতে ইচ্ছে করছে। দৌড়ে বাথরুমে চলে গেলাম, গিয়ে শাওয়ারটা ছেড়ে দিয়ে নিচে বসে পড়লাম। আর যেসব জায়গায় দাগগুলো আছে, আমি যেখানে সেখানে তিনি আমাকে স্পর্শ করেছে, সেই জায়গাগুলো খুঁজতে লাগলাম আর কান্না করতে লাগলাম। এতদিন থেকে জেনে আমি এত কষ্ট করে নিজেকে ঠিক রেখেছি, কোনো প্রেম করিনি। সেই মেয়ে আজকে, আমি সবসময় একটা জিনিস চিন্তা করেছি, প্রেম করব না, বিয়ের পর স্বামীকে আমার সবটা দিয়ে ভালোবাসবো, কিন্তু আজকে আমার সেই স্বপ্নের মাটি চাপা দিতে হলো। উফ, এরকম করে কেনই টাকা দিব? তো তার বিনিময়ে তুমি আমার সুন্দর দেহটা দাও। হয়ে গেল। হ্যাঁ, আমি, প্লিজ না, এরকম করবেন না। আমি যত পিছিয়ে যাচ্ছি লোকটা তত এগিয়ে আসতে লাগলো। লোক, আমার টাকা লাগবে, আমি টাকা দিব তো, তার জন্য তুমি তোমার দেহটা দাও। আমি কান্না করতে আসি আর পালানোর চেষ্টা করতে আসি, কিন্তু পারছি না। লোকটা হঠাৎ করে আমার ওড়না ধরে টান দিলে আমি খুব জোরে চিৎকার দিলাম, আর তখনই আমার ঘুম ভেঙে গেল। ওহ, তার মানে আমি স্বপ্ন দেখছিলাম এতক্ষণ। আম্মু, কিরে মা, কি হয়েছে? আমি, কি এসো না আম্মু? আম্মু চিৎকার করলি যে? আমি, একটা বাজে স্বপ্ন ছিল আম্মু, ঘুমিয়ে পড়। আমার গা কেমন শিউরে উঠতে লাগলো, আমি খুব ভয় হয়ে যাচ্ছি। লোকটা সবাইকে বলে দেয় যে আমি দেহ বিক্রি করি, তখন না আমি এসব কি ভাবছি, সব বাজে চিন্তা, আমি আর কিছু ভাবতে পারছি না। উফ, মাথা ব্যথা করতেছে, তাই ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। সকালবেলা, আম্মু সকাল হয়ে গেছে, উঠো। আম্মু, উফ, টেরে পেলাম না আজকে। আমি তোমাকে কালকে রাতেই বলছি বেশি রাত জাগবে না, তুমি হয়তো রাত জাগছো, নিশ্চয় তার জন্য তোমার সকালে ঘুম ভাঙছে না। আম্মু, পাগলি মেয়ে কোথাকার, যখন মা হবি তখন সন্তানের কিছু হলে বুঝতে পারবি যে মায়ের মন কি বলে। আমি, উফ আম্মু, সকাল সকাল মেজাজটা খারাপ করে দেবে না, বুঝছো? আমি কত কষ্ট করে টাকা আনলাম যে ভাইটাকে তাড়াতাড়ি বাসায় নিয়ে আসবো, আর এখন তোমার বক বক শুনতে হচ্ছে।
আম্মু তাড়াতাড়ি উঠো তো। আম্মু আর কিছু বলল না, চুপচাপ উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। জানি এখন কিছু বললে আমি রেগে যাব। আমার ভাইকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। আমার ভাইকে আমার মায়ের বুকে ফিরিয়ে দিতে পারবো তো? আল্লাহ এমন কিছু আমাদের সাথে করিও না, যার জন্য আমার মায়ের বুকটা যেন খালি না হয়। যে ভাইয়ের জন্য আমি আমার সবচেয়ে বড় সম্পদ বিক্রি করে দিয়েছি, সে ভাইটাকে তুমি নিয়ে নিও না। এদিকে একজন লোক আছে, হসপিটালে মিলনকে খুঁজতে লাগলো। অচেনা মানুষ। এই যে নার্স, এখানে গত কয়েকদিন যাবৎ মিলন নামে কোনো পেশেন্ট আছে? নার্স হ্যাঁ আছে। তবে আপনি রোগীর কি হন? রোগীর শুধু মা আর বোন আছে। তাহলে আপনি কে? অচেনা মানুষ। আমি মিলনের ভাইয়া লাগি, আমি আর বোনের স্বামী। নার্সও আচ্ছা, আসেন আমি আপনাকে রুম দেখিয়ে দিচ্ছি। অচেনা মানুষ, আমাকে রুম দেখিয়ে দিতে হবে না। এখানে সবচেয়ে ভালো ডাক্তার কে? আমাকে সেই রুমে নিয়ে চলুন। নার্স, আপনি এসেছেন রোগীকে দেখতে, তাহলে ডাক্তার দিয়ে কি করবে? অচেনা মানুষ, আমি বুঝতেছি না আপনি এত কথা বলেন কেন? আপনি হাসপাতালের নার্স, তাহলে আপনাকে আমি যেটা বলতেছি আপনার দায়িত্ব আমাকে সঠিক জায়গা মতো পৌঁছে দেওয়া। একটু রেখে এই কথাটা বললাম। নার্স, ওকে আমার সাথে সাথে আসুন। নার্স, এখানে একটু দাঁড়ান, আমি স্যারের সাথে কথা বলে আসি। অচেনা মানুষ, একটু তাড়াতাড়ি করবে প্লিজ। নার্স, ওকে। নার্স, স্যার আপনার সাথে কেউ একজন দেখা করতে চাই, মিলন নামে পেশেন্টের ব্যাপারে। ডাক্তার রুমর, আচ্ছা পাঠিয়ে দিন দেখি তিনি কে। তারপর নার্স বাহিরে সে অচেনা লোকটাকে ভিতরে পাঠিয়ে দিলে। ডক্টর রুমর, জি বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? অচেনা মানুষ, জি আপনাদের হসপিটালে যে মিলন নামে রোগী ভর্তি আছে, তার জন্য অপারেশন করুন। এখন আর যত টাকা লাগে আমি দেব। ডক্টর রুমর, কিন্তু আপনি কে? আর আপনি মিলনের জন্য এত টাকা দিচ্ছেন বা কেন? আমি তো আপনাকে চিনলাম না। আর এই রোগীকে যে ভর্তি করাইছে, আমার জানা মতে তার মা আর বোন ছাড়ার কেউ নেই। তাহলে আপনি কি? অচেনা মানুষ, আমি রোগীর দুলা ভাই। এখন কত টাকা লাগবে বলুন, আমি চেক দিয়ে যাচ্ছি। আর এখানে যে আমি এসেছি বা আমি টাকা দিয়েছি অপারেশন করার জন্য, এসব কাউকে বলবেন না। শুধু বলবেন একজন অচেনা মানুষ এসে দিয়ে গেছে। কারণ আমাদের মাঝে এখন একটু ঝামেলা চলছে, তাই এসব গোপন রাখাই ভালো। আমি চাই না ছেলেটার কিছু হোক, আর ছেলেটা কিছু হয়ে গেলেই আপনার হসপিটালে আর কখনোই রোগী আসবে না, এটা মাথায় রাখবেন। ডক্টর উমর, আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন নাকি হুমকি দিচ্ছেন? কোনোটা অচেনা মানুষ, আমি আপনার কোনোটাই দিচ্ছি না। প্লিজ কাজটা করুন তাড়াতাড়ি, নয়তো ছেলেটা না বাঁচলে তার পরিবারের কি অবস্থা হবে? একটু ভেবে দেখেছেন? তার মায়ের কোল খালি হয়ে যাবে। ডক্টর উমর, যে আমি সব ব্যবস্থা করতেছি, আপনি অ্যাকাউন্টে গিয়ে টাকা জমা দিয়ে আসতে পারেন। আর হ্যাঁ, এখানে একটা বন্ধেন, অচেনা মানুষ, ওকে আমি আপনার সাথে ফোনে কন্ট্যাক্ট করব, কিন্তু এই কথাটা ওনাদের কাউকে বলবেন না। ডক্টর উমর, ওকে এইদিকে। আম্মু একটু জলদি করো, লেট হয়ে যাচ্ছে তো আম্মু। এই তো আমি রেডি, চল। যখনই হাঁটতে যাব তখনই ব্যথা অনুভব করলাম, কারণটা বুঝলাম না। আমি তো কাল পর্যন্ত ঠিকই ছিলাম, আজ সকালে ঠিক ছিলাম। আম্মু, কিরে মা, এভাবে হাঁটিস কেন? পায়ে ব্যথা পাইছি। না আম্মু ঠিক আছে, তুমি চলো। আজকে তোর বাবা নেই বলে তোর ওপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে, তাই না? খুব কষ্ট হচ্ছে তো, তাই না রে মা? উফ মা, তুমি সব সময় বিঝি বোঝো। আম্মু, আমি কিছু বললেই তো তুই রেগে যাস কেন? বুঝি না। আমাকে তো বলবি তোর কি হয়েছে, তাই না? আমার কিছু হয় নাই, তুমি আমাকে নিয়ে চিন্তা করা কমাও। আর লেট হয়ে যাচ্ছে এমনিতেই। তারপর আম্মু সহ আমি একটা রিক্সা ভাড়া করে হসপিটালে চলে আসলাম। আম্মু তুমি যাও, আমি রিক্সা ভাড়া মিটিয়ে আসি। আম্মু ওকে। মামা কত হয়েছে? রিক্সাওয়ালা 50 টাকা দেন আপামনি। এ নিন, আপনাকে ধন্যবাদ সঠিক সময় পৌঁছে দেওয়ার জন্য। রিক্সাওয়ালা কিছু না বলে সুন্দর একটা হাসি দিয়ে চলে গেলেন। আমি হসপিটালে ঢুকে দেখি আম্মু নার্সের সাথে তর্কাতর্কি করতেছি, কিন্তু বিষয়টা বুঝলাম না। বিষয়টা ঠিক মতো বুঝতে আমি ওইখানে চলে আসলাম। কি হয়েছে আম্মু, এরকম তর্ক করতেছো কেন ওনার সাথে? আম্মু দেখ না রে মা, নার্স কি বলতে চাইছি। আচ্ছা কি হয়েছে আমাকে একটু বলবেন প্লিজ? নার্স, আপনার ভাইয়ের এখন অপারেশন চলছে। অপারেশন চলতেছে মানে? আমি বেশ অবাক হলাম যে ডক্টর টাকা ছাড়া আমার ভাইকে হসপিটালে নিতে চাচ্ছিল না, সেই ডক্টর আমার ভাইকে ফ্রি অপারেশন করাবি, এটা কিভাবে হতে পারে? নার্স, আপনার সামনে একটু আগে এসেছিল, তিনি টাকা জমা দিয়ে গেছেন আর ডাক্তার সাহেবের সাথে কথা বলেছেন।
তাই আপনার ভাইয়ের অপারেশন চলতেছে। আমি অবাক, এর ওপর আবার অবাক হচ্ছিলাম, কারণ আমার স্বামী, আমার তো এখনো বিয়েই হয়নি, আমার স্বামী আসবে কোথা থেকে? আর তার থেকে বড় কথা হলো, লোকটা কে হতে পারে? আমি আপনার থেকে গেছে নাকি? আমাকে দেখে কি মনে হয় আমি বিবাহিত মহিলা? নার্স, আমি অনেকবার লোকটাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি পেশেন্টের কি হন। লোকটা বেশ গভীর আমাকে ধমক দিয়ে বলে, তোমাকে যেটা করতে বলেছি সেটাই করো। আমি বাহ বাহ, আপনাকে ধমক দিল আর আপনি সোজা সাপটা মেনে নিলে, আমাদের একটু জানানোর প্রয়োজন বোধ করলেন না? তাই না নার্স, দেখুন আমি এত কথার উত্তর দিতে পারবো না। লোকটা ডক্টর ওমর স্যারের সাথে কথা বলেছেন, আর তিনি এখনো ভাইয়ার অপারেশন করতেছে। আম্মু, ওনার সাথে এভাবে বকাঝকা না করি, চল না অপারেশন থিয়েটারের সামনে গিয়ে বসি। ডক্টর সাহেবের হলে তার সাথে কথা বলে দেখি আসলে বিষয়টা কি। আমার ভাইয়ের যদি কিছু হয় না, আমি আপনাদের বিরুদ্ধে মামলা করব। আম্মু চুপ থাকতো, এসব কথা বলতে নেই, আল্লাহকে ডাক, আল্লাহ যা চাইবে তাই হবে। তারপর আম্মু আমাকে টেনে অপারেশনের থিয়েটারের সামনে চেহারায় নিয়ে বসালো। আমি এত টেনশন করিস না তো, যেটা ভাগ্যে লেখা আছে সেটাই হবে। আমি ঠিক বুঝতে পারছি না, আম্মু যতই আমাকে টেনশন মুক্ত থাকতে বলছে, ঠিক আম্মু নিজেই অনেক টেনশনে আছে। আসলে মায়েরা কখনো সন্তানের অমঙ্গল চায় না, আমাকে ঠিক থাকতে বলছে, অথচ নিজেই ভিতরে যে কতটা ক্ষতিবিক্ষত হচ্ছে সেটা হয়তো আমি অনুভব পর্যন্ত করতে পারতেছি না। আম্মু আমাকে সত্যি করে একটা কথা বলবা? আম্মু পাকলি মেয়ে দেখো কি বলে। আচ্ছা বল। তুমি আমাদেরকে খুব ভালোবাসো তাই না আম্মু? পাগলি মেয়ে, কে যাতা বলতেছি? মার ফোন তো আমাকে ভালোবাসবে না তো কাকে ভালোবাসবে? কথাটা বলে আম্মু কান্না করে দিল। আমি স্পষ্ট বুঝতে পারতেছি আম্মুর মনে ব্যথা কতটা। কিছুক্ষণের মধ্যেই ডক্টর সাহেব বেরিয়ে এলে। ডক্টর ওমর, আপনারা এসেছেন, যাই হোক ভালোই হলো। আম্মু, আমার ছেলের এখন কি অবস্থা ডক্টর সাহেব? ডক্টর ওমর, এখন আপনারা অনেকটাই চিন্তামুক্ত থাকতে পারে, 24 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসবে। আম্মু, আল্লাহর কাছে কোটি কোটি বার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আম্মু, এ যে শুনছি রে, মা আমার ছেলে ভালো হয়ে যাবে। আম্মু খুশিতে কান্না করে ফেললো। আম্মু, ডক্টর সাহেব আমি কি এখন আপনার ছেলেকে একটু দেখতে পারি? ডক্টর ওমর, এখন দেখতে পাবেন না, একটু পর আপনার ছেলেকে কেবিনে শিফট করা হবে, সেখানে গিয়ে দেখতে পারেন। আম্মু, ডক্টর ওমর, আপনার এখানে একটু অপেক্ষা করুন, একটু পর নার্স আপনাদের ডেকে নিয়ে যাবে। আমি ডক্টর আঙ্কেল, আপনার সাথে আমার কিছু কথা ছিল জরুরি। ডক্টর ওমর, হ্যাঁ বলে না, কি বলতে চাও? আপনি তো প্রথমে টাকা ছাড়া আমার ভাইকে আপনাদের হসপিটালে নিতে চাচ্ছিলেন না, আর এখন আপনি আমাদের কাছে টাকা না নিয়ে অপারেশনটা করালেন। আমি না কিছুটা বুঝতেছি না ব্যাপারটা, আমাকে একটু খুলে বলবেন? ডক্টর, আসলে মা, আমার এখানে কিছু করার নেই, ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ আমাকে মানতেই হয়। আমার এখানে চাকরি করি, আমাদের নিজস্ব প্রতিষ্ঠান না। আর তুমি বললা না টাকা ছাড়া অপারেশন করলাম, কিভাবে আমাদের কাছে টাকা জমা হওয়ার পর তোমার ভাইয়ের অপারেশনটা হয়েছে? আমি টাকাটা দিকে, আর হঠাৎ করে এত টাকা আমার ভাইয়ের জন্য দিবেটা কে? ডক্টর ওমর, দেখো মা, এটা আমি বলতে পারবো না, আমি বেশ অবাক হলাম। কিন্তু কেন আঙ্কেল? ডক্টর ওমর, শুধু এটা জেনে রাখো, তোমার আপন কেউ টাকাটা দিছে, আর আমি তার নাম ঠিকানা বা পরিচয় তোমাকে এখন দিতে পারবো না। যদি তিনি অনুমতি না দেন তো উনি অনুমতি দিবে মানে? ডক্টর ওমর, আসলে আমি তোকে কথাটা দিয়েছি, আমি কথা দিয়ে কথা রাখার চেষ্টা করি। আমি এখন আসছি, একটু পর নার্স এসে আপনাদের কেবিনে নিয়ে যাবে। ডক্টর আঙ্কেল আর একটু কানাইয়া দাঁড়াইলেন না, চলে গেলেন তার নিজের কেবিনে। আম্মু, যে আমার এত বড় উপকার করছে, আমি দোয়া করি তার যেন সবসময় মঙ্গল হয়। হ্যাঁ মা, এত বড় উপকার যে করছে তার তো মঙ্গল কামনা করা আমাদের উচিত। এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন একটু ব্যথা ব্যথা অনুভব হচ্ছে, আর ব্যথা অনুভব হতেই আমার গতকাল রাতের কথা মনে পড়ে গেল। আম্মুকে এই তো কথা বলাও যাবে না, বললে আম্মু আমার মুখটা দেখতে চাইবে নাকি, করবো ভেবে পাচ্ছি না। আম্মু তুমি এখানে একটু বসো, আপনি একটু আসি। এখনই কোথায় যাবি? আম্মু আমি একটু বাথরুমে যাব। আম্মুকে মিথ্যা কথা বলে আমি একটু গাইনি ডাক্তারের সাথে দেখা করতে গেলাম, ওনার সাথে কথা বলি, কিছু পরামর্শের সাথে একটা মেডিসিন লিখে নিলাম, যাতে করে খুব তাড়াতাড়ি ব্যথা দূর করতে সাহায্য করে। নয়তো আম্মুর চোখে খুব জলদি ধরা পড়াটা মানুষকে কত কিছু করতে বাধ্য করে। গতকাল এই সময় আমি একজন ভার্জিন ছিলাম, আর আজকে এই সময় আমি একজন নষ্ট মেয়ে।
আসলে নিয়তের পরিহাস কোন দিকে যায় বোঝা মনে মুশকিল। হয়তো এই খবরটা যদি কেউ জানতে পারে, তাহলে এইসব সমাজে আমি আর মুখ দেখাতে পারবো না। আমি এসব ভাবতেছি আর আর মনে আসতেছি, হঠাৎ করে কে জানি আমার হাত টান দিলে। আমি, আরে আপনি এখানে কিভাবে? উনি, এর আগে আপনি কেমন আছেন? আমি, আমার ভালো না থাকা সেটা পুরোটাই নির্ভর করে আমার ভাইয়ের ওপর আর আমার মায়ের ওপর। তারা দুজন ভালো থাকলেই আমি ভালো থাকি। উনি এত খেয়াল রাখেন আপনার পরিবারের ওপর। আমি যদি তাদের খেয়াল না রাখি, তাহলে আমি পৃথিবীতে বেঁচে থাকবো কি নিয়ে? উনি, আপনার সাথে যুক্তিতে হয়তো আমি পারবো না, কারণ আপনি অনেক যুক্তি দেখাতে পারবে। আমি, আপনি বললেন না তো এখানে কেন এসেছেন? উনি, এসেছিলাম একটু কাজ ছিল। আমি, আহ আহ উনি, আচ্ছা আপনি কি আমারও টাকার জন্য এই দেহ বিক্রি করবেন? কেন, কিনবেন বুঝি? উনি, আচ্ছা আপনি কি আবারও টাকার জন্য দেহ বিক্রি করবেন? আমি, কিনবেন নাকি আবারও? উনি, সেরকম কিছু না। আমি, আপনি মনে হয় নিত্য নতুন দেহের স্বাদ ভোগ করতে খুব পছন্দ করেন। উনি, আমি কি একবার ওই কথা বলছি যে আমি মেয়েদের দেহকে খুব পছন্দ করি? আমি, না তা বলেননি, কিন্তু আপনি যেহেতু আবার জিজ্ঞেস করতেছেন, তাই ভাবলাম আপনি হয়তো নিত্য নতুন দেহকে খুব পছন্দ করেন। উনি, আচ্ছা আপনি এরকম উদাসীন কথাবার্তা বলেন কেন? আমি, কই আমার কথা তো উদাসীন মনে হচ্ছে না, তাহলে আপনার কাছে কেন মনে হওয়ার কারণটা কি? উনি, ও আপনার ফোন নাম্বারটা দিন তো। আমি সরি, অপরিচিত কাউকে আমার ফোন নাম্বার দিই না। উনি, দেখুন ভালোই ভালোই বলছি, ফোন নাম্বারটা দিয়ে দিন। আমি, আজব তো আপনি এসব কি বলতেছেন? আমি তো আপনাকে চিনি না, আপনাকে আমার ফোন নাম্বার দেব কেন? উনি, আমি কিছু শুনতে চাই না, আমি সব তো আপনার ফোন নাম্বারটা চাইছি। আর আপনি সোজা সাপটা দিয়ে দিন, নয়তো আমি, না হয় আপনি আমার কাছেই ভুল করে আমার দেহটা বিক্রি করে দিয়েছি, তাই বলে কি আপনার কাছে আমার সব কিছু বিক্রি করে দিয়েছি? আমার চিন্তা ভাবনা, আমার ইচ্ছা অনিচ্ছা সব কিছু। উনি, যদি বলি তাই আমি, এরকম আজব কথাবার্তা বলা বাদ দিই আর আপনি এখান থেকে আসতে পারেন। উনি, ভালোভাবে কথা বললাম তাই গায়ে লাগতাছে না, এখন কি আমি খারাপ ব্যবহার করবো আপনার সাথে? আমি আশ্চর্য, আপনি এরকম করতেছেন কেন, তা আবার এরকম একটা হসপিটালে? উনি, হা হা, আমি আপনার ফোন নাম্বার চাইছি, আপনি ফোন নাম্বারটা দিলাম এখান থেকে চলে যাব। আমি, না আমি আপনাকে আমার ফোন নাম্বার দিতে পারবো না। উনি, ভেবে বলতেছেন তো? আমি, হ্যাঁ, আমি ওখান থেকে চলে আসতে নিলাম। লোকটা আমার হাত টেনে ধরে। আমি, কি হলো, এরকম অভদ্রর মতো কাজ করতেছেন কেন? উনি কিছু না শুনি শুধু আমাকে ওনার কাছে টেনে নিছে। আমি, উফ, আপনি কিন্তু এটা মোটেও ঠিক করতেছেন না, এটা হসপিটাল। আমার কথাগুলি মনে হয় ওনার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে আর কান অব্দি মনে হয় পৌঁছাচ্ছে না, ওনার বুকের সাথে আমাকে একদম মিশিয়ে নিলে। আমি কিন্তু এবার চিৎকার করতে বাধ্য হব। উনি তাও কিছু বলছেন না, ওনার মতো উনি কাজ করে যাচ্ছে। একবার পিঠে স্লাইড করতেছে, তো একবার পেটে স্লাইড করতেছে। আমার একদম অসহ্য লাগতেছে। আমি তো ব্যথার জন্য দাঁড়িয়ে থাকতে পারতেছি না, কোমরে ব্যথা বেড়েই চলছে। আমি, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি তাও কোনো কথা বলতেছেন না? আমি আমার সর্বশক্তি দিয়ে ওনাকে সরানোর চেষ্টা করতেছি, কিন্তু তাও পারতেছি না, কারণ আমার শক্তির কাছে ওনার শক্তি অনেক বিশাল। আমি কান্না করে দিলাম ওনার এরকম ব্যবহার দেখে। আমি ভাবতে পারিনি উনি এখানে এরকমটা করবে আমার সাথে। আমার কান্নার শব্দ শুনে উনি আমাকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালে। আমি আমার রাগটাকে কন্ট্রোল করতে না পারাই ওনাকে সজোরে একটা থাপ্পড় মারলাম। নিজেকে কি ভাবেন আপনারা? না হয় কোটি কোটি টাকা আছে, আপনি চাইলে দিনে 10 থেকে 12টা মেয়েকে ব্যবহার করতে পারে। আমরা গরিব মানুষ, আমাদেরও তো টাকা পয়সা নেই। অভাবে পড়ে নিজের সবচেয়ে বড় সম্পদ সেটাকে বিক্রি করে দিয়েছি। আর সব থেকে বড় কথা, আপনি আমাকে টাকা দিয়েছেন, আমার দেহ ভোগ করেছেন, তাহলে এখন আপনি আমার সাথে এরকম জোর করতেছেন কেন? আমি তো বলেই দিয়েছি আমার নাম্বার আপনাকে দিতে পারবো না। আর আপনি যেটা আমার সাথে করলেন, ছি, এটা আমি কখনো ভাবতে পারিনি। আর আমি কাকে কি বলছি যে টাকা দিয়ে নিত্য নতুন মেয়েকে ভোগ করে তার ভিতর মানুষত্ব থাকতে পারে না? এটা আমার জানা উচিত। কান্না করতে করতে কথাগুলো বলে ফেললাম। আসলে মানুষ যে নিজেকে কিভাবে টাকার কাছে সবকিছু মূল্যহীন। উনি, শুনুন, আমি আর কিছু শুনতে চাই না, আপনি এখন আমার চোখের সামনে থেকে চলে যাবে। কথাটা বলে আমি ওখান থেকে চলে আসলাম। উনি পিছন থেকে অনেকবার ডেকেছেন, বাট আমি এরকম বেয়াদব মানুষের সাথে কথা বলতে চাই না। আমি আম্মুর কাছে গিয়ে বসলাম। আম্মু, কিরে মা, এতক্ষণ কোথায় ছিলি আর তোর চোখে পানি কেন? আমি, আসলে আম্মু, আমার একজন পরিচিত বন্ধুর সাথে দেখা হয়েছিল,
তো আর তার সাথে কথা বললাম, আর চোখে মনে হয় কিছু পড়েছে, তাই পানি চলে এসেছে। আম্মু, তুই কি আমার থেকে কিছু লুকাতে চাচ্ছিস? আমি, আরে আম্মু তুমি কি বলো, তোমার থেকে আমি কি লুকাবো? আম্মু, দেখ মা, তোর মনের ভিতরে কি চলছে আমি জানি না, তবে শুধু একটা কথা মনে রাখবে, যা করবে ভেবে চিন্তে করবে। আমি, আম্মু তুমি কি শুধু চিন্তা করতেছো আমাকে নিয়ে? তোমাকে কোনো চিন্তা করতে হবে না, চলো ভাইয়াকে দেখে আসি। আম্মু, যদি কোনো সমস্যা হয় মায়ের কাছে লুকাবি না। আমি, আরে আম্মু তোমার কাছে লুকাবো এমন কোনো কথা আছে নাকি আমার পেটে? আমার পেটে যা থাকে সব তো তুমি জানো। নার্স, আপনার ভাইয়ের কেবিনে শিফট করা হয়েছে, এখন দেখতে পারেন তাকে, কিন্তু তার সাথে এখন কথা বলতে পারবেন না। 72 ঘন্টার পর তার সাথে কথা বলতে পারবেন। আপনাদের আমি থ্যাংক ইউ নার্স, আর সরি নার্স, সরি বলতে হবে না, আমাদের বোঝা উচিত ছিল। এটা এখন যান দেখে আসো, আপনাদের অপেক্ষার প্রহর শেষ। আম্মু, আমার কেবিনে গেলাম, গিয়ে দেখে আমার ভাইটা শুয়ে আছে, কি সুন্দর লাগতেছে তাকে এদিকে। উনি, হ্যালো শামীম, একটা মেয়েকে তুলে আনতে হবে। শামীম, তোর আবার মাথায় কি ঢুকলো? মেয়েকে তুলে আনবি মানে? উনি, তোকে যেটা বলছি সেটাই, আর সবাইকে বলে দিই আজকে আমি বিয়ে করতে যাচ্ছি রাতেই। শামীম, মানে তোর মাথা ঠিক আছে নাকি গেছে মাল খেয়ে? উনি, আমি একদম ঠিক আছি, তোকে যেটা বললাম সেটা কর তাড়াতাড়ি।